নমস্কার। নিৎসে বলেছিলেন, আমাদের কাছে শিল্প আছে বলেই আমরা মৃত্যুকে ভয় পাই না। অনেকে বলেন মৃত্যু হচ্ছে জীবনের চরম সত্য, কিন্তু তাই বলে শিল্প কিন্তু কখনোই মৃত্যু থেকে আমাদের দূরে সরায় না। বিভিন্ন ভাবনায়, বিভিন্ন আঙ্গিকে শিল্প আমাদের সামনে একাধিক সত্য বিভিন্ন সময় উপস্থাপিত করে। আজ দ্য মাইলস্টোন নিবেদিত শব্দের জানালার নবম সাক্ষাৎকার পর্বে আজ কথা বলবো কবিতা উপত্যকার বিশিষ্ট একজন কবির সাথে তথা শিল্পীর সাথে, যিনি যা কিছু এযাবৎ লিখেছেন কোনোটাই নিজের অভিজ্ঞতার বাইরে গিয়ে লিখেননি। আজ আমরা কথা বলবো কবিতা উপত্যকার বিশিষ্ট কবি রূপালী দাস দিদির সাথে। দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। রূপালী দাস কবির জন্ম 1981 সালের 10ই অক্টোবর উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। বাবা নৃপেন্দ্রচন্দ্র দাস, মা সাধনা দাস। ধর্মনগর সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে 1999 সালে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করার পর আসাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ 2002 সালে। তারপর 2007 সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ। বর্তমানে কবি ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরে অর্থনীতির বিষয় শিক্ষিকা হিসেবে কর্মরতা। 2025 সালে আগরতলা বইমেলায় প্রকাশিত হয় কবির প্রথম যৌথ কাব্যগ্রন্থ খোলা জানালা। তারপর 2026 সালে আগরতলা বইমেলায় নিহারিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয় কবির প্রথম একক কাব্যগ্রন্থ আমি তৈরি হই আর একটি স্নানের জন্য। সাহিত্যের জগতে কবির প্রথম পদক্ষেপ ঘটে ধর্মনগরের শব্দনীল সাহিত্য পত্রিকার হাত ধরে, এবং কবিতা চর্চার মূল আঙিনা ধর্মনগরের কথা ও কবিতায় রবিবাসরীয় আসর। তাহলে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, চলুন কবির মুখ থেকেই শুনে নেই তার যাপন কথা। নমস্কার সবাইকে, এবং সাগরকেও অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। তো এখানে এসছো, এগুলো আমার খুব ভালো লেগেছে। আমার অভিজ্ঞতা তোমাদেরকে কিছু হলেও শেয়ার করব। যা অভিজ্ঞতা নিরিখে যা আমি বলতে চাই যে আমার এই যে লেখালেখিতে আসা, সেটা কিন্তু আমার কোনো ধরনের ওইরকম কোনো পরিকল্পনা ছিল না যে আমি যে লিখব বা ওইগুলো কখনো কোনো সময় প্রকাশ পাবে, সেগুলো ওইরকম চিন্তাভাবনা করে আমার লেখা শুরু হয়নি। ছোটোবেলা থেকে আমার যেটা একটা টান ছিল শব্দের প্রতি, যে কোনো অনুভূতি বলো, যে কোনো দৃশ্য, ওইগুলোকে শব্দের মাধ্যমে প্রকাশ করতে চাইতাম। তো ওই যে ছোটোবেলায় যেগুলো হয় ছোটো ছোটো কাগজের মধ্যে লিখে রেখে সেগুলো টেবিলের মধ্যে রাখতাম, কখনো টেবিল ঢাকনির নিচে, ওই রকমই যাত্রাটা শুরু। পরবর্তী সময়ে স্কুল লেভেলে বা কলেজ লেভেলে সেগুলো ক্ষেত্রে যে ছোটো ছোটো ম্যাগাজিনগুলো হয়, স্কুলের ম্যাগাজিন বা কলেজের ম্যাগাজিন, সেগুলোতে অংশগ্রহণ করতাম। পরবর্তী সময়ে যখন 2007 আমি LLB কমপ্লিট করে এসে ঋষিকেশ নাথ, অ্যাডভোকেট ঋষিকেশ নাথ, এবং এই আমাদের ত্রিপুরা উপত্যকার একজন বিশিষ্ট কবি এবং নাট্যকার, তো উনার সান্নিধ্যে আমি উনার আন্ডারে আমি এই যে কোর্টের ইয়েতে কাজ করতাম। তো তখন উনার সান্নিধ্যে এসে আমার যে লিটিল ম্যাগাজিনে আমি লেখা শুরু করলাম। প্রথম যে লেখাটা আমার শব্দনীল, এটা সম্পাদকই ছিলেন ঋষিকেশ নাথ এবং নীলকণ্ঠ। তখনের সময় একটা ম্যাগাজিন ছিল, লিটিল ম্যাগাজিন ছিল, মোহিত দেবনাথ নামে একজন কবি এটা সম্পাদনা করতেন। এই ম্যাগাজিনটা এখন আর চলছে না, এখন বন্ধ হয়ে গেছে। ওইখান থেকে বলতে পারো কোন সময়, মানে কোন সালের ঘটনা? 2007 থেকে। তো ওই 2007-এই আমার আবার জীবনের মধ্যে একটা বিপুল পরিবর্তন ঘটে। তো আমি ওই যে আইনের যে শিক্ষা, সেই দিকে না গিয়ে আমার শিক্ষকতার জীবনে প্রবেশ হয়। ওই বছরই আমি শিক্ষকতার জীবনে আমি প্রবেশ করি। তো সেখান থেকে বলতে পারো যে এই যাত্রাটা কিছুটা হলেও শুরু হয়েছে। তারপর পরবর্তী সময়ে কিছু কিছু ম্যাগাজিনের মধ্যে আমার লেখা যেত, কিন্তু ওই রকমভাবে আমি অংশগ্রহণ করতাম না। আমার তখন মনে হতো যে
আমার আরও অনেক অনুশীলন, আরও অনেক পাঠ, হ্যাঁ, অনেক কবিদেরকে পড়া আমার দরকার, আরও সমৃদ্ধশালী হওয়া আমারটা মানে খুবই দরকার। তো পরবর্তী সময়ে আমাদের ধর্মনগরের, হ্যাঁ, যে কথা ও কবিতার যে আসর, রবিবারীয় আসর, সেখানের মধ্যে আমি যাতায়াত শুরু করি এবং সেখানে অন্যান্য যে কবি সাহিত্যিক আছেন তাদের অনুপ্রেরণায় আর আবার পুরোপুরিভাবে লেখাটাকে শুরু করি। আচ্ছা, তো আপনি যে বললেন আপনি কিভাবে লেখালেখি শুরু করেছিলেন, তো আমি জানতে চাইবো যে প্রত্যেক লেখক বা সাহিত্যিক ওনাদের তো সাহিত্য জগতে আসার বা শিল্প জগতে আসার একটা উদ্দেশ্য থাকে। তো আপনার প্রথম যখন আগমন ঘটে এই সাহিত্য জগতে তখন উদ্দেশ্য কি ছিল এবং বর্তমানে আপনার সাহিত্যকে কি দেওয়ার আছে বলে মনে হয়? উদ্দেশ্য বলতে কি, আমার মনে হয় যে কোনো লেখক, কবি, সাহিত্যিক তারা ওই রকম কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লেখা অবতরণ হয় না। তাদের প্রথমে যেটা শুরু হয় যে তাদের মনোভাব, আবেগ বা বিভিন্ন দৃশ্য নিয়ে তাদের যে একটা চিন্তা ভাবনা, সেখান থেকেই লেখাটা শুরু হয় প্রত্যেকেরই। আমার মনে হয়েছে এখনো পর্যন্ত যতজনের লেখা আমি পড়েছি, পরবর্তী সময়ে সেটা কিন্তু যখন সমৃদ্ধ হয়ে যায় তখন কিছুটা হয়তো বা উদ্দেশ্য ঢুকে পড়ে। সেই উদ্দেশ্যটা বর্তমান যদি বলো, প্রথম দিকে যখন আমার লেখা শুরু হয়েছে তখন আমি একদম উদ্দেশ্যহীন ছিলাম, কোনো উদ্দেশ্য ছিল না। বর্তমানে যদি বলো আমার উদ্দেশ্য, তখন আমি বলবো যে এই যে বিভিন্ন ধরনের সামাজিক পরিস্থিতি, সেগুলো যে অনেক সময় সামাজিক যে অবক্ষয় আছে সেগুলো নিয়ে অনেকটা আমার মানে চিন্তা ভাবনা আছে, সেগুলো আমাকে অনেকটা আমার মন খারাপের কারণও হয়ে দাঁড়ায়। তো ওইগুলোকে, বিভিন্ন দর্শনগুলো যদি আমি কিছুটা হলেও ফুটিয়ে তুলতে পারি, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে আপনি ধরুন এখন শিক্ষকতা করছেন, আপনার একাডেমিক বিষয় সম্ভবত অর্থনীতি। তো আমরা জানি শিক্ষকতা যখন আমরা কোনো পেশাতে যাই তখন তাতে তো আমাদের অবশ্যই সময় দিতে হবে, এবং তার পাশাপাশি আপনি কিন্তু কবিতাতেও বা সাহিত্যেও সময় দিচ্ছেন, সেখানে আপনার সময় খরচ হচ্ছে, শ্রম খরচ হচ্ছে। তো আমি যদি অর্থনৈতিক দৃষ্টি থেকে যদি বিচার করি তাহলে আমাদের অত্র অঞ্চলে কিন্তু সাহিত্য বা সঙ্গীত এইসব ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক প্রসার খুব একটা হয় না কারোরই। তো আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কেন প্রয়োজনটা অনুভব করছেন যে আপনাকে লিখে যেতে হবে, এই প্রয়োজনের বা এই তাগিদের বিষয়টা আপনি এবার একটু বলুন। দেখো, শিক্ষকতা আর লেখালেখি পুরোপুরি দুটো আলাদা বিষয়। হ্যাঁ, তো এখানের মধ্যে যে জীবিকা বা লেখালেখির যে এটা দুটোকে কখনোই মেলানো যায় না। সেটা যদি আমি চিন্তা করি, সেখানে দেখা যায় যে অনেক এখনও আমরা যদি দেখি ভারতবর্ষের মধ্যে অনেক বড় বড় মানে পোস্টে চাকরি করেন, তারাও কিন্তু লেখালেখি করছে। সেটা তাদের সাহিত্যের নিয়ে কিন্তু পড়াশোনা করা দরকার পড়েনি। সেটা লেখালেখিটা পুরোপুরি একটা আলাদা ভাবনা। তো এই লেখালেখি যখন করা হয় সেটা হলো নিজেকে ফিরে পাওয়ার জন্য, আমি অনেকটা নিজেকে ফিরে পাওয়ার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সেই অস্তিত্বটা যে শুধুমাত্র মানবিক অস্তিত্ব সেটা নয়, কিন্তু সেটা নিজের আবেগ, নিজের যে অবস্থান, সেগুলোর একটা তাগিদে অনেক সময় লেখা হয়ে যায়। আর যদি বলো আমার কথা, তো শিক্ষকতা সেখানের সঙ্গে মানে যে স্বতঃস্ফূর্তভাবে আমি কাজ করি, সেখানের মধ্যে থেকে অনেকগুলো লেখাও কিন্তু উঠে আসে। সেই শিক্ষকতার জীবন, ছাত্রছাত্রীদের যে তাদের যে মনোভাবনা, তাদের যে সাইকোলজি, ওইগুলো নিয়েও কিন্তু অনেক সময় চিন্তা করার সুযোগ আমাদের আছে। পাশাপাশি যদি আমার সংসার জীবন, লেখালেখির জীবন, এখন আমার একমাত্র মেয়ে, সে এখন নবম শ্রেণীতে উঠেছে, তো তাকেও অনেকটাই সময় দিতে হয় আমার, কারণ সামনেই ওর বোর্ডস পরীক্ষা। তো ওইগুলোর পাশাপাশি যদি কারো কোনো কিছু নেশা থাকে তাহলে সেটা সে এমনিতেই পারবে। তার কারো কোনো কিছুর প্রতি যদি তার টান থাকে, একটা আকর্ষণ বোধ থাকে, সব কিছু মধ্যেও সে সেটাকে কিন্তু গ্রহণ করতে পারে, সেটা নিয়ে সেটাকে সময় দিতে পারে। আমার মনে হয় সেটা তো ওই রকমভাবেই সব কিছুকে নিয়েই এখনো পর্যন্ত আমার লেখালেখিও চলছে। এবং পরবর্তী সময়ে যখন হয়তোবা
কিছুটা যখন দায়িত্ব ভার আমার কাঁধ থেকে নামবে তখন আরও বেশি সময় দিতে পারবো বলে আমি আশাবাদী। আচ্ছা, এটা হচ্ছে আপনার নিজের দিক থেকে ভাবনা। এখন ধরুন আপনার মতো অন্য কেউ অন্য কোনো পেশাতে আছেন, সে পেশাতে আছেন বা ভবিষ্যতে থাকবেন বলে ভাবছেন, তো তিনি কিভাবে অনুপ্রেরণা পেতে পারেন সাহিত্যের দিকে আসার বা কবিতার দিকে বা যে কোনো শিল্পের দিকে আসার, সে ব্যাপারে আপনার কি মতামত? তোমার এই কথার আঙ্গিকে আমি বলছি যে বর্তমান প্রজন্মকে নিয়ে কিন্তু আমার অনেকটা চিন্তা হয়। সেই চিন্তাটা কিসে? দেখা যাচ্ছে যে এখন যে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, সেটার আকর্ষণটা বর্তমান প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। হ্যাঁ, সেটা কমে যাওয়ার কারণটা হলো অনেকটাই তাদের এত ব্যস্ত করে রাখা হয়, তাদের একাডেমিক দিক দিয়ে এত বেশি তাদেরকে মানে রেজাল্টের উপর তাদেরকে নজর দেওয়ার জন্য বলা হয় যে তারা ঠিক ওইগুলো কাটিয়ে অন্য কিছুতে তারা কিন্তু মন দিতে চাইছে না। পাশাপাশি কিছুটা মিডিয়ামের কথাও যদি বলি, এখন যে ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যমে পড়ুয়া যে যারা আছে তাদেরকেও যদি বলি, তারাও কিন্তু যে তাদের পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য যে বইগুলো আছে সেগুলো কিন্তু পড়তে ততটা ইচ্ছুক নেই। আর ইংরেজি মাধ্যমে যদি ছাত্রছাত্রীদের কথা বলি, তারা তো বাংলা ভাষা থেকেই অনেকটা মুখ ফিরিয়ে নিচ্ছে। তো ওইটা কিন্তু একটা আশঙ্কার বিষয় আমাদের বাংলা ভাষা। তো আমি যদি বর্তমান বই মেলার কথা বলি, তাহলে দেখা যায় যে এখানে যে বর্তমান যে প্রজন্ম আছে তারা কয়টা বই কিনে? খুব কম সংখ্যক মানে একদম তরুণ যারা আছে তারা কিন্তু ওই মানে বিভিন্ন ধরনের লেখকের নতুন কবিতার বই, গল্পের বই, ওইগুলো কিন্তু কম পড়ছে। যেটা আমাদের সময়ে কিন্তু অনেকটাই আমরা পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বইগুলো আমাদের পড়ার প্রতি একটা আকর্ষণ ছিল, কিন্তু তাদের কিন্তু ওই আকর্ষণটা এখনও গড়ে ওঠেনি। এখনও দেখা যায় যে প্রত্যেকটা বিদ্যালয়ে লাইব্রেরি আছে। তো ওই লাইব্রেরি থেকে এক্সট্রা বইগুলো নিতে ওই রকম কিন্তু ছাত্রছাত্রীরা ইচ্ছুক থাকে না। তাদেরকে বলা হয় বারবার যে তোমরা এক্সট্রা বইগুলো পড়ো, অন্যান্য বইগুলো পড়ো। তারা না, তাদের হচ্ছে মেইন এখন যে আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, সেই রেজাল্টের জন্য তাদের যে পাঠ্যপুস্তকগুলো আছে সেটা রিলেটেড বই তারা বেশি মানে প্রেফার করছে, পছন্দ করছে। আচ্ছা, মানে পড়ার অভ্যাসটা সীমিত হয়ে আসছে। যত পড়ার অভ্যাসটা যত বেশি সীমিত হবে, ততই কিন্তু তাদের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জীবিকায় তারা অবতীর্ণ হবে, অনেক পেশায় তারা উচ্চ পদেও তারা থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের যে বাংলা সাহিত্য বা বাংলা ভাষা, সেখান থেকে তারা সরে যাচ্ছে। শুধুমাত্র সেটা যে অন্যান্য যে কোনো মিডিয়াম, অন্য ভাষার প্রতি পড়ার জন্য বা অন্য ভাষা শিক্ষা লাভ করার জন্য সেটা নয়, কিন্তু অন্য ভাষা শিক্ষা লাভ করাও দরকার। হ্যাঁ, এবং আমরা যদি যারা বড় বড় কবি সাহিত্যিকরা আছেন দেখেছি, তাদের কিন্তু বিভিন্ন সাহিত্য নিয়ে তারা চর্চা করেছে। বিভিন্ন সাহিত্য নিয়ে চর্চা না করলে কিন্তু আমাদের মানে সামনের দিকে আমাদের ভাব, তারপর আমরা যে মনোভাবগুলো প্রকাশ করব সেগুলো কিন্তু ফুটে ওঠে না। আমাদের অনেক কিছু পড়াশোনা করতে হবে। সুতরাং অন্যান্য সাহিত্য বা অন্য ভাষার সাহিত্য আমাদেরকে পড়তে হবে, কিন্তু পাশাপাশি নিজের সাহিত্যের প্রতি সম্মানটা রাখতে হবে, নিজের ভাষার। আচ্ছা, তো আপনি এখানে ভাষার কথা একটা বললেন যে বাংলা ভাষার প্রতি মানুষের আগ্রহটা বা প্রয়োজনটা কমে যাওয়ার ফলে বাংলা ভাষায় তেমন সাহিত্য চর্চা হচ্ছে। কিন্তু আমি যদি অন্যদিকে বিচার করি যে বর্তমানে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে ওনারা বাংলা মাধ্যমে কম যাচ্ছেন, ইংরেজি মাধ্যমেই বেশি যাচ্ছে, এটা কিন্তু সত্য। তাহলে আমরা কিন্তু বলতে পারি সাহিত্যের পরে আসে ভাষা, কারণ সাহিত্যের যে বোধটা সেটা আগে তৈরি হতে হয়, তারপর কে কী ভাষায় লিখবেন সেটার উপর সব কিছু নির্ভর করে। তাহলে ইংরেজি মাধ্যমে যেসব ছাত্রছাত্রীরা যাচ্ছেন বা ছেলেমেয়েরা যাচ্ছেন, তাদের মধ্যেও কিন্তু আমরা খুব কম পরিমাণে দেখতে পাচ্ছি সাহিত্যের প্রতি আগ্রহ। তাহলে এ ব্যাপারে আপনি কি বলবেন, এখানে কি কারণ আছে? এখানে যে কারণটা আছে, বর্তমান প্রজন্মটা অনেকটা যান্ত্রিক হয়ে গেছে, অনেকটাই যান্ত্রিক। এই যে যান্ত্রিকতার কারণটা হলো তাদের যে আশা আছে, তারা যে টার্গেটগুলো করছে সেগুলোকে ফুলফিল করাই তাদের মেইন একটা প্রতিশ্রুতি হয়ে দাঁড়িয়ে আছে।
এবং সেই ক্ষেত্রে যে বর্তমান যে প্রজন্ম, তাদের যে গার্জিয়ানরা আছেন, তাদের কথা, তারা অনেক বেশি আশাবাদী তাদের ছেলেমেয়েদের উপর, যে তারা ভবিষ্যতে মানে কতটুকু তারা সাকসেস হবে, সফলতা লাভ করবে। সুতরাং সেই ক্ষেত্রে তারা এত বেশি প্রেশারাইজ থাকে যে তারা কিন্তু ঠিক অন্য ক্ষেত্রে যে তারা নজর দেবে সেটা নিয়ে তারা ভাবনাও করতে পারে না। আর যাদের ভাবনা আছে তারা ওই যে পড়াশোনার চাপ নিয়ে সেটা করতে অনেকটা কি পিছিয়ে পড়ে। আচ্ছা, তাহলে আপনি এখানে বলছেন যে যারা সাহিত্যে আসতে পারছে না সেখানের মধ্যে মূল বিষয়টা হচ্ছে তাদের একটা প্রয়োজনের তাগিদ, যেদিকে গেলে তাদের অর্থনৈতিক বা অন্য সুবিধে আছে সেদিকে তাদের যেতে হয় বা যেতে বাধ্য করা হয় তাদেরকে। এখন এই যে একটা সিস্টেমের মধ্যে আমরা এসেছি, এর পেছনে কি আপনি তাদের শুধু দায়ী করবেন, নাকি উদ্যোগ যারা নেওয়ার কথা ছিল তারা নিতে পারেননি? আমি উদ্যোগ বলতে যে কোনো কিছু বলছি, একটা সাহিত্য পরিষদও হতে পারে বা যে কোনো শিল্পের একটা অঙ্গন হতে পারে। যারা উদ্যোগ নেওয়ার কথা ছিল তাদের কি কোনো একটা খামতি থেকে যাচ্ছে সেখানে? আপনি কি সেটা মনে করেন? খামতি বলতে কি, ওই রকম আরও বেশি, অনেক বেশি উদ্যোগ নেওয়াটা দরকার। তবে এই যে বর্তমান প্রজন্মকে তাদের চাপটা অনেকটা কমিয়ে নেওয়া দরকার। আচ্ছা, প্রথমে তাদের চাপ কমিয়ে নেওয়া, তাদের এই যে যান্ত্রিক জীবন সেখান থেকে তাদেরকে কিছুটা একটা স্বাধীনতা দেওয়া। প্রথমে তাদেরকে কিছুটা স্বাধীনতা দিতে হবে। যদি স্বাধীনতা দেওয়া না যায় তাহলে কিন্তু তারা অন্য বিষয়ে চিন্তা করাটাই কিন্তু ছেড়ে দেবে। বর্তমান প্রজন্মে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে যে মুঠোফোন, স্মার্টফোনগুলো আছে, সেগুলো তারা আমরা কোভিড লকডাউনের পর থেকে প্রত্যেকটা বাচ্চার হাতে কিন্তু তুলে দিয়েছি বাধ্য হয়ে। সেই লকডাউনের পর থেকে স্কুলগুলোতে অনলাইন ক্লাস হয়েছে, প্রাইভেট যে স্কুলগুলো আছে সেগুলোতে অনলাইন ক্লাস হয়েছে। তারা ওই অনলাইন ক্লাস করতে করতে কিন্তু তারা সেই মোবাইলের প্রতি, ট্যাব যেগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু তাদের আসক্তি কিন্তু বেড়ে গেছে। এখন যে বর্তমান যে পরিস্থিতি এসছে, যে অনলাইন ক্লাসেস আছে বিভিন্ন, তো ওইগুলোতে তারা অনলাইন ক্লাসগুলোতে এই তো স্মার্টফোনগুলো তাদের ব্যবহার করতেই হবে। এগুলো ব্যবহার করতে করতে তার এত বেশি অভ্যস্ত হয়ে গেছে যে সেখান থেকে তারা বেরিয়ে আসাটা অনেকটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে, এবং তারা এটার উপর অনেকটাই নির্ভর হয়ে গেছে। তারা দেখা যাচ্ছে যে এখনো যে কোনো কিছু একটা উত্তর তারা বুঝতে পারলো না, খুঁজে পেল না, তারা কিন্তু ওই গুগল থেকে সার্চ করছে। সেটা আমরা সময় আমরা কি করতাম, বিভিন্ন যে অন্যান্য বইগুলো যে আছে, রেফারেন্স যে বিভিন্ন ধরনের বই আছে, সেগুলো থেকে আমরা পড়ার চেষ্টা করতাম। কিন্তু তারা ওই পড়া থেকে তারা দেখা যাচ্ছে যে তারা গুগল থেকে একদম খুব চটজলদি সেটা বেরিয়ে আসছে, উত্তরটা তারা পেয়ে যাচ্ছে। তো সেখানে তারা সময় কিন্তু নষ্ট করতে চাইছে না, কোনো বিষয়েই সময় নষ্ট করতে চাইছে না। ইভেন আমি একটা জিনিস বলছি, একদম বর্তমান যারা আছে, যারা যেমন ধরো অষ্টম, নবম, দশম, একাদশ শ্রেণীতে যাবে, তারা কিন্তু এখন 3 ঘন্টার যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো দেখতে কিন্তু তারা রাজি না। এটা তুমি লক্ষ্য করলে দেখবে, কারণ তার ওই যে ছোট ছোট রিলস, কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের যে রিলসগুলো আসছে সেগুলো কিন্তু তারা দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে। সেখানের মধ্যে 3 ঘন্টা এতটা মনোযোগ নিয়ে, পেশেন্স নিয়ে তারা যে 3 ঘন্টা বা আরও বেশি সময়ের যে সিনেমাটা দেখবে সেটা কিন্তু ধৈর্যটা তারা হারিয়ে নিচ্ছে। সুতরাং আমার মনে হচ্ছে যে তাদের যে ধৈর্যটা অনেকটাই কমে যাচ্ছে, যে ধৈর্যটা যদি সাহিত্য চর্চা করার ক্ষেত্রে খুবই দরকার। যে কোনো সাহিত্য চর্চা করতে গেলে খুবই মনোনিবেশভাবে অনেক সময় আমাদেরকে দিতে হয়। সেই দিক দিয়ে এই যে যান্ত্রিক বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে বর্তমান প্রজন্ম কিন্তু মানে বলতে পারো তুমি আসক্ত। আচ্ছা, তবে এই আসক্তির পেছনে আপনিও কিন্তু একটা কারণ বলেছেন, যে বর্তমানে আমরা যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যখন কোভিড এসেছিল 2020 সালে, তখন আমি জাস্ট ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠেছি। তো আমাদের স্কুলে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু যখন ক্লাস 9 থেকে 10-এ উঠছি তখন তো ক্লাস বন্ধ ছিল কোভিডের জন্য, লকডাউন এবং অন্যান্য কারণে। তখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের শুরু হয় স্কুলে, এবং আমি ভেবেছিলাম তখন
যে হয়তো কোভিড চলে গেলে যখন সব স্বাভাবিক হবে তখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আর থাকবে না, কিন্তু এখন দেখছি যারাই পড়াশোনা করছে সবারই কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে, বা যারা প্রাইভেটে পড়াশোনা করছে ওদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপ ছাড়া, আমার যেহেতু পড়াশোনার ক্ষেত্রে এটা ক্ষতি করছে আমি বুঝতে পারছি, তো হোয়াটসঅ্যাপ বা যেগুলো সোশ্যাল মিডিয়া আছে ওগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে। কিন্তু আমি দেখছি একদিন যদি আমি সেখানে সরিয়ে রাখি তাহলেও দেখা যাচ্ছে যে হয়তো একটা এক্সামের নোটিফিকেশন এসছে, আমি পাইনি, এক্সামই যেতে পারছি না। টিচাররাও কিন্তু এখন হয়তো এক্সামের নোটিফিকেশনটা বা যেটা নোটিশে আগে দেওয়া হতো সেটা মোবাইলে দিচ্ছেন, এবং নোটিশে দেওয়ার পরেও মোবাইলে দিচ্ছেন। কারণটা হচ্ছে ওনাদের মধ্যে এই ধারণাটা এসছে যে স্টুডেন্ট হয়তো স্কুলে বা কলেজে আসছে না, সে মোবাইল থেকে দেখছে। তাহলে এখানে আপনি যেহেতু একজন শিক্ষিকা, আপনাকে আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি যে এই যে একটা সিস্টেম তৈরি হচ্ছে, এখানে কি শুধু ছাত্রছাত্রীরাই দায়ী, নাকি এখানে শিক্ষক শিক্ষিকা বা কর্তৃত্ব যাদের কাছে আছে, কর্তৃপক্ষ যারা, তারাও এখানে তো অনেকাংশে দায়ী হয়ে থাকছেন? পুরো সিস্টেমটাই দায়ী। আমি যদি বলি পুরো সিস্টেমটাই দায়ী। একটা সময় আমরা যে কোনো একটা ধাপ নিতে আমরা বাধ্য হই, সেই ধাপটা ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন আমার যদি মোবাইলটা একদিনের জন্য নষ্ট হয়ে যায় বা আমি একদিনের জন্য কোথাও ফেলে রেখে যাই, আমার সবসময় একটা অস্বস্তিতে আমি কাটাই। হ্যাঁ, যে হয়তো বা আমার কোনো ধরনের ইম্পর্ট্যান্ট আমার সেই চাকরি ক্ষেত্রেই বলো বা অন্যান্য ক্ষেত্রেই বলো, হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু এসে যাচ্ছে যেটা থেকে আমি অবগত হচ্ছি না। এবং প্রত্যেকটা ক্ষেত্রে এখন আমাদের স্কুলে, হ্যাঁ, প্রত্যেকটা স্কুলে এখন অনলাইন আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স শুরু হয়ে গেছে, সেখানেও কিন্তু আমাদের মোবাইল লাগছে। এখন দেখা যাচ্ছে যে আমি আমার সন্তানকে আমি স্কুলে পাঠালাম, সেখান থেকে ওরা কি হচ্ছে অনলাইন অ্যাটেন্ডেন্সটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ওদের স্কুলের যা পড়াশোনা হচ্ছে সেটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তো সুতরাং সেখানে মোবাইলটা আমার দরকার। পাশাপাশি যখন ওই কোভিডের সময় ছিল তখন কী করতাম, আমাদেরও ওই রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, সেখানের মধ্যে আমরা অনেক সময় আমি ব্যক্তিগতভাবে অনলাইনে ক্লাস করেছি। সেখানে ভিডিও অন করে অনলাইনে ক্লাস করেছি, হোয়াটসঅ্যাপে কনফারেন্সে। যেটা পরবর্তীতে দেখা গেছে যে কোভিড চলে গেছে, কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো সেটা কিন্তু এখনও রয়ে গেছে। আমি এখনও পর্যন্ত আমি মূলত পিজিটি টিচার, অর্থনীতি, সেই ক্ষেত্রে ক্লাস 12-এর যে অর্থনীতির ক্লাসগুলো আমাকে করতে হয়, হ্যাঁ, ক্লাস 10-এর যে ইংলিশ ক্লাস আমার সবসময় থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক একাডেমিক প্রোগ্রামগুলোর জন্য বা এই যে সামার ভ্যাকেশন আছে বা ইলেকশন বা ওগুলোর জন্য ক্লাস অনেকটাই মিস হয়, ক্লাসগুলো হচ্ছে না। তো আমার তখন মনে হয় যে না, ছাত্রছাত্রীরা তো তাদেরকে পরীক্ষায় বসতে হবে, তাদের কোর্সগুলো কমপ্লিট করতে হবে, ইম্পর্টেন্ট যে কোয়েশ্চনগুলো আছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। সেই পৌঁছে দেওয়ার জন্য আমি অনেক সময় কি হোয়াটসঅ্যাপ কিন্তু আমিও ইউজ করি এবং তাদের কাছে পৌঁছে দিই ওগুলো। সেই ক্ষেত্রে ওই যে বললাম যে সিস্টেমটা দায়ী, এখন সিস্টেমের আমরা কি একদম বশীভূত হয়ে গেছি। সেই সিস্টেম থেকে বের হওয়াটা এখন কোনো না কোনো উপায় হয়তো বা থাকবে, এবং আসবে, পরবর্তী সময় আসবে বলে আমি আশাবাদী। কারণ অর্থনীতির মধ্যে একটা জিনিস আছে, যখন ব্লুম হয়, একদম হাইয়েস্টে উঠে যায়, তখন কিন্তু ব্লাস্ট হয়। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমারও মনে হচ্ছে যে এই যে প্রযুক্তিটা ধীরে ধীরে যখন পুরো শীর্ষে চলে যাবে, তখন একবার ব্লাস্ট হবে এবং তখন পুরো সবাই বুঝতে পারবে যে এটা হয়তো বা কোনো দেশে এখন কিন্তু অনেকটাই কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। তো একটা সময় আসবে হয়তো বা আমরাও সেটা বুঝতে পারবো, হ্যাঁ, সিস্টেমটাও অনেকটা পরিবর্তন হতে বাধ্য হবে। দিদি, এবার আপনার কবিতার বিষয়ে আসবো। আপনি আগে বললেন যে সামাজিক অবক্ষয় যেটা আপনার পছন্দ নয় সেগুলো আপনার কবিতায় চলে আসে। তো আমি দেখেছি আপনার কবিতার মধ্যে সামাজিক অবক্ষয় বা নেতিবাচক যে জিনিসগুলো আছে সেগুলো খুব স্পষ্টভাবে আপনি বলেছেন, কিন্তু আবার অনেকে এও বলেছেন যে আনন্দের যে বিষয়গুলো আছে, যেগুলো পজিটিভ বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনার কবিতাতে কম আসছে। তো এ বিষয়ে আপনি কি একমত হবেন, এবং একমত যদি হন তাহলে আপনার এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে? ইতিবাচক বলো বা নেতিবাচক বলো, এই দিকগুলো আসার আগে যে আমি যখন লিখতে বসি বা যখন কোনো ভাবনা আসে আমার মাথার মধ্যে,
তখন সেটা ওই যে দৃশ্য দেখলাম, সেখান থেকে যে আবেগটা আমার মধ্যে মানে সূচনা হলো যে আবেগের, সেখান থেকেই কিন্তু লেখা আসে। আচ্ছা। তো সেটাকে কতটুকু সেটা নেতিবাচক হচ্ছে, সেটা ইতিবাচক হচ্ছে, সেটা কিন্তু আমি ততটা ভাবি না। তবে তুলে ধরতে চাই যে একদম সাধারণ যে আমাদের যাপন আছে, সেই যাপনের যে প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা দিকগুলো নিয়েই আমি কিন্তু আমার কবিতার মধ্যে ওইগুলোই আসে বেশি। হ্যাঁ, একদম ব্যক্তিগত যাপন থেকে ধরে সেই সামাজিক যে বিভিন্ন দিকগুলো, সেগুলোর ছবিটা তুলে ধরতে চাই। হ্যাঁ, তো সেখানের মধ্যে প্রত্যেকটা যে নেতিবাচক হবে ওইটাও মনে করা যায় না। এর মধ্যে ওই ইতিবাচক আছে বলে আমার মনে হচ্ছে, তো ইতিবাচক থাকবে। আর নেতিবাচক আর ইতিবাচক কিন্তু একটার সঙ্গে একটা অনেকটা ঘূর্ণয়মান যেটাকে বলা যায়, চক্রাকারে সেটা আসবে। নেতিবাচক থাকলে সেটা ধীরে ধীরে সেটা ইতিবাচক দিকটাই চলে আসবে। আচ্ছা। আর আপনার যেহেতু একাডেমিক বিষয় অর্থনীতি, আমি একাডেমিক বিষয়কে এখানে সাহিত্যের সঙ্গে জোড়াতে বাধ্য হচ্ছি, কারণ আপনার কবিতায় আমি দেখেছি যে শব্দের যে পরিমিতি বোধ বা বোধের যে পরিমিতি বোধ, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে আসছে, সুস্পষ্ট হিসেবে আসছে। এটার পিছনে কি আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে আপনি কুর্নিশ জানাবেন? একদম নয়। কারণ ব্যক্তিগতভাবে কোনো সাবজেক্টের উপর ভিত্তি করে কোনো সময় কবিতা লেখা যায় না। কবিতাটা পুরোপুরি বোধের বিষয়। সেটা যেটা আমরা অনুভব করি, যেটা আমরা দেখি, সেখান থেকেই আমার চলে আসে। তো সেখানে আমার যে সাবজেক্ট, আমার বিষয়টা কোনোভাবেই সেখানের মধ্যে প্রবেশ করছে না। তো এখানের মধ্যে সমাজ যখন আসবে, সমাজের সাথে তো মানে আর্থিক মানে অর্থনীতিটা চলেই আসবে। সুতরাং সেখান থেকে হয়তোবা অনেক সময় ওইটার সাথে মানে একটার সাথে আরেকটা মিল চলে আসছে, কিন্তু সেটা কখনোই আমার বিষয় ভিত্তিক হচ্ছে না কিন্তু সেটা। আর আমি মানে যে শব্দগুলো ব্যবহার করি, আমি সরাসরি শব্দটা কম ব্যবহার করি এবং প্রতীকী শব্দটা ব্যবহার করতে আমি ভালোবাসি। কিন্তু সেটাও যে সবসময় ঠিক যে সেটা আমি মনে করি না, কারণ বেশি প্রতীকী ব্যবহার করলেও কিন্তু অনেক সময় কবিতা নষ্ট হয়ে যায়। সেটা নষ্ট হয় এবং এমন অনেক কবিতা আমার হয়েছে লিখে আমি ছিঁড়ে ফেলেছি। অনেক বেশি প্রতীকী ঢুকে গেছে, আমি বুঝতে পেরেছি এবং ওইগুলো একদম বাতিল করে দিয়েছি। তো ওইভাবে কিন্তু আমার প্রত্যেকটা মানে কবিতাগুলো যদি পড়ে থাকো তাহলে দেখবে যে ওইগুলোর মধ্যে একদম সাধারণ যে বিষয়গুলো, একদম রান্নাঘর থেকে শুরু করে আমাদের বাজার, স্কুলের ঘন্টা, প্রত্যেকটা জিনিস কিন্তু উঠে আসছে। তো সেটা ওই মানে যাপন থেকে, পুরোপুরি যাপন থেকে, সেখানের মধ্যে কোনো বিষয় ভিত্তিক নেই কিন্তু। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এতক্ষণ আমাদের কথা হচ্ছিল কবিতা উপত্যকার বিশিষ্ট কবি রূপালী দাস দিদির সাথে। তো অনুষ্ঠানের এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান শেষ করব দিদির একটি স্বরচিত কবিতা দিয়ে। দিদিকে অনুরোধ জানাচ্ছি একটি কবিতা পড়ার জন্য। আমি আমার প্রথম একক কাব্যগ্রন্থ আমি তৈরি হই আরেকটি স্নানের জন্য, এই কবিতা থেকে, বইটা থেকেই আমি একটি কবিতা পড়ছি। এটা সম্ভবত এবছরই বেরিয়েছে। 26শে জানুয়ারি। আচ্ছা, 2026শে জানুয়ারিতে সেটা বেরিয়েছে। কবিতার নাম হৃদবৃক্ষ। হৃৎপিণ্ডের গলিপথ আঁকতে আঁকতে ঢুকে পড়ি মৃত গাছের ভিতর। এখানে জমাট বেঁধে আছে নদীর ভাঙা বুকের টুকরো, নষ্ট ভ্রূণ, পরিত্যক্ত অসুস্থ মেধা। হৃদস্পন্দন ও গাছের নিঃস্বতার ভাঁজে আমি রং ঢালতে থাকি, প্রথমে সবুজ, তারপর হলুদ। ঠিক এই রঙেরই একটি কবিতা দিয়ে নৌকো বানিয়ে ভাসিয়ে দিয়েছিলাম একটি পাহাড়ি অভিযানের জন্য। আমি ভাসতে পারিনি। রং গলে যাচ্ছে, বসন্ত গলে যাচ্ছে, দুঃখ গলে যাচ্ছে। পায়ের ফাটলে যে ছাই জমা হয়, সেখানে ধীরে ধীরে অঙ্কুরিত হয় একটি হৃদয়। বাহ, আপনার কবিতায় যেমন রঙের কথা এলো,
তেমনিভাবে আমরা আশা করব আপনার কবি জীবন, আপনার সাহিত্য জীবন আরও রঙের রঞ্জিত হয়ে উঠুক। তো আমাদের দ্য মাইলস্টোন নিবেদিত শব্দের জানালার নবম সাক্ষাৎকার পর্বটি এখানেই শেষ হলো। আপনারা আজ পেয়েছিলেন কবিতা উপত্যকার বিশিষ্ট কবি রূপালী দাস দিদিকে। তো আপনারা যদি আমাদের এরকম কন্টেন্ট দেখতে চান তাহলে অবশ্যই দ্য মাইলস্টোন ফেসবুক পেজ ফলো করে রাখবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ মধ্যাহ্ন। ধন্যবাদ।